ভোটের দিন যখন এই 6টি জায়গায় ভোট হচ্ছে, হঠাৎ করেই নজরে চলে আসে নৈহাটি। তার কারণ নৈহাটির ঠিক পাশে গুলি চলল এবং একজনের মৃত্যু হলো। তো সেই নৈহাটিতে সেই ভোটের নৈহাটির ভোটে কি তার কোনো প্রভাব পড়বে? একটা ভয়ের আতঙ্কের জায়গা তৈরি হয়ে যাচ্ছে হয়তো, কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াও তখন ঠিক এই একই কথা বলেছিল যে আমাদের নজরে রাখতে হবে নৈহাটির ভোটে কোনোভাবে কোনো রকম কোনো প্রভাব যাতে না পড়ে। প্রভাব পড়ছে কি বোঝা যাবে হয়তো কিছুক্ষণ পরে। তো নৈহাটি থেকে আমার সঙ্গে সোমরাজ রয়েছেন, আমার সহকর্মী সোমরাজ। নৈহাটির আশপাশের এলাকা যদি দেখতে হয়, অন্তত ভোটের সময় যে ছবি আমরা দেখেছিলাম তাতে আজ বোধহয় আরেকটু নিরাপত্তার কড়াকড়ি থাকবে। তো নিরাপত্তার কড়াকড়ি যেমন থাকবে, তেমন নৈহাটি নিয়ে একটা চাপা উত্তেজনাও রয়ে গিয়েছে। ফিল করছো তুমি ওখান থেকে? দেখো, একদমই নিরাপত্তার কড়াকড়ি অবশ্যই রয়েছে। আমরা যখন কাউন্টিং সেন্টার পর্যন্ত আসতে চাইলাম, নৈহাটি স্টেডিয়াম যেখানে এই মুহূর্তে ঠিক আমরা রয়েছি, তার 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কিন্তু নিরাপত্তার কড়াকড়ি অবশ্যই কেন্দ্রীয় বাহিনী রয়েছে, রাজ্য পুলিশের নিরাপত্তারক্ষীরা রয়েছেন। ফলত সব মিলিয়ে এবং গোটা যে কাউন্টিং সেন্টারের যে 1 কিলোমিটার এলাকা, সেটা কিন্তু নো এন্ট্রি জোন করে দেওয়া হয়েছে। এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের জানানো হয়েছে যে তারা কাউন্টিং সেন্টার কেন, কাউন্টিং সেন্টারের 1 কিলোমিটারের মধ্যে কোথাও কোনো জমায়েত হতে পারবেন না। তার কারণ নির্বাচনের দিন যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল জাতীয় নির্বাচন কমিশন, তাকে মাথায় রেখেই কিন্তু আজকে গণনার দিনে যাতে কোনো রকম অশান্তি তৈরি পরিস্থিতি না হয়, সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর অবশ্যই তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখি যে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে। আর এই যে নৈহাটি কেন্দ্রের যে উপনির্বাচনের যে গণনা, সেই গণনা হবে 10টি রাউন্ডে, 21টি টেবিল রাখা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে ইভিএম এর যে গণনা শুরু হবে, আর কিছুক্ষণ বাদে ইভিএম এর গণনা শুরু হবে। এখন চলছে পোস্টাল ব্যালটের গণনা। সেক্ষেত্রে মনে করা হচ্ছে 11টা থেকে 11:30টার মধ্যে গণনা প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তুমি দেখতেই পাচ্ছ অর্থাৎ তার ঘন্টা খানেকের মধ্যে আমরা হয়তো একটা ট্রেন্ড পেয়ে যাব নৈহাটির। সোমরাজ, ঘন্টা খানেকের মধ্যে হয়তো একটা ট্রেন্ড পেয়ে যাব। সোমরাজ আমার সঙ্গে ছিলেন নৈহাটি থেকে সনদ দে, এখানে তৃণমূল প্রার্থী। সনদের বক্তব্য একবার শুনবো। দেখা গেছে 2021-2022 তৃণমূলের ভোট পার্সেন্টেজ কিছুটা হলেও কমছে। তো 2026 একটু বাদে দেখতে পাবেন কতটা বেড়েছে, একটু বাদে দেখতে পাবেন। দাদা কি দেখছেন পুরো সম্পূর্ণভাবে বিষয়টি? 100% মার্জিন বাড়বে একদম। হাজী নুরুল ইসলামের জায়গায় এবার কে? হাড়োয়া থেকে আমার সঙ্গে জিয়াউল রয়েছেন। জিয়াউল, এখানে খুব ইন্টারেস্টিং একটা জায়গা। হাড়োয়ায় আইএসএফ ভীষণভাবে আশাবাদী। তো কাউন্টিং শুরু হয়ে গিয়েছে, একটা চাপা টেনশন রয়েছে। আমি একটু পরিস্থিতিটা দেখতে চাইবো তোমার থেকে, তুমি গ্রাউন্ড জিরোতে আছো। দেখো, আমি এই মুহূর্তে রয়েছি হাড়োয়া বিধানসভা কেন্দ্রে, একেবারে ভোট গণনা কেন্দ্রের সামনে। কিন্তু যেটা তুমি যেমনটি বলছিলে, আইএসএফ অবশ্যই একটা ফ্যাক্টর। তার কারণ একসময় এখানে বামেদের শক্ত ঘাঁটি ছিল, সেই বামেরা এবার আইএসএফ এর সঙ্গে একেবারে জোটবদ্ধ হয়ে প্রার্থী দিয়েছেন পিয়ারুল ইসলাম। ফলে তিনি কিন্তু সকাল থেকেই বলছেন বা এর আগেও বলেছেন যে যদি ভোট স্বাভাবিক হয়, শান্তিপূর্ণ হয়, তাহলে কিন্তু তিনি জিতবেন। তার কারণ এখানে প্রায় 70% সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। ফলে আইএসএফ একটা সেই দিক থেকে দেখতে গেলে তারা একটা শক্ত জায়গা এবং তারা বলছেন যে তার ব্যাপারে আশাবাদী। অন্যদিকে বিজেপি কিন্তু একটা অভিযোগ করছেন বিজেপি প্রার্থী বিমল দাস, যে রাতভর নাকি শাসক দলের অত্যাচার হয়েছে। যারা এজেন্ট হবে বলে এখানে নাম দিয়েছিলেন, তাদেরকেও কিন্তু রাতভর ভয় দেখানো হয়েছে, বাড়ির মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। এরকম একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু শাসক দলের পক্ষ থেকেও কিন্তু তারা জেতার ব্যাপারে আশাবাদী। তার কারণ এখানে হাজী শেখ নুরুল ইসলাম তৃণমূলের প্রার্থী ছিলেন, প্রায় 81,000 ভোটে কিন্তু তিনি বিধানসভায় জিতেছিলেন। পরবর্তীকালে তিনি লোকসভা যখন বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হন, তারপরে শুধুমাত্র এই হাড়োয়া বিধানসভায় 1,11,700 ভোটে কিন্তু তিনি জিতেছিলেন শুধুমাত্র হাড়োয়া বিধানসভায়। ফলে সেখান থেকে একটা ভোটের যে মার্জিন, সেটা কিন্তু একটা বিশাল গুরুত্ব। তার কারণ 2,69,103 জন হচ্ছে ভোটার সংখ্যা এখানে, এবং তার কিন্তু প্রায় 1,11,103 জন কিন্তু ভোট 2000 আর কি যে 24-এর ইলেকশন ছিল, লোকসভা ইলেকশন, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী শেখ নুরুল ইসলাম জিতেছিলেন। পরবর্তীকালে তিনি এই হাড়োয়া বিধানসভা ছেড়ে চলে গেলে তার স্লোগান পাল্টা স্লোগান শুরু হয়ে গিয়েছে। জিয়াউল, মাদারিহাট, সরাসরি মাদারিহাটের ছবি দেখবো। রাজকুমার রয়েছেন আমার সঙ্গে মাদারিহাট থেকে। মাদারিহাট, সরাসরি একবার মাদারিহাটের ছবি দেখে যাওয়া যাক। 8:25, অর্থাৎ পোস্টাল ব্যালট কাউন্টিং শুরু হয়ে গিয়েছে। ভিতর থেকে কিছু খবর পাচ্ছি, বাইরে কোনো চাপা টেনশন উত্তেজনা কিছু দেখতে পাচ্ছ? দেখো অতনুদা, সেটা হচ্ছে যে উত্তেজনার পারদ কিন্তু চড়ছে। তার কারণ হচ্ছে ইতিমধ্যেই কিন্তু
তৃণমূল এবং বিজেপি দুই শিবির তারা যে আলাদা আলাদা টেন্ট করেছে সেখানে তারা জমায়েত করতে শুরু করেছে এবং কাউন্টিং সেন্টারের যে ভেতরে তার একেবারে ভোট গণনার প্রস্তুতির একেবারে শেষ মুহূর্ত, কিন্তু আর কিছুক্ষণ পরেই কিন্তু ভোট গণনা শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু পোস্টাল ব্যালট পৌঁছে গিয়েছে, সেগুলোও খোলা হবে। ইভিএম মেশিন রাখা আছে, ইভিএম মেশিনগুলো বের করে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে সব মিলে কিন্তু প্রস্তুতি কেন্দ্রে গোটা রাজ্যের নজর কিন্তু মাদারিহাটে, কারণ মাদারিহাট বিধানসভায় কিন্তু একেবারে পদ্মের যে গড়, সেই পদ্মের এই কিন্তু প্রশ্নে কিন্তু একেবারে মাদারিহাটে দিকে সকলের নজর। সমস্ত নির্বাচনী যারা এজেন্ট, যারা পলিটিক্যাল পার্টির এজেন্ট, তারা কিন্তু গণনা কেন্দ্রে ঢুকে গেছে এবং ভোট কর্মী প্রায় 200-র বেশি ভোট কর্মী রয়েছে, তারাও কিন্তু গণনা কেন্দ্রের ভেতরেই রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আত্মসাৎ করেছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মানে সব দিক দিয়ে কিন্তু একেবারে ভোট গণনার যে শুরুর যে প্রস্তুতি, এটা একেবারে চূড়ান্ত পর্যায়ে। অতুল, ধন্যবাদ। সম্ভবত এবছরের শেষ ভোট হয়ে গিয়েছে, তার রেজাল্ট আউট আজ। তো এই শেষ ভোট সবচেয়ে ইন্টারেস্টিং যদি হয়ে থাকে কোথাও, তা অবশ্যই মহারাষ্ট্রে। কারণ মহারাষ্ট্রের ইকুয়েশন বারবার রাজনৈতিক বিশ্লেষকদের নতুন করে ভাবাচ্ছে, কারণ প্রতিদিন নতুন নতুন একটা করে ট্রাম্প কার্ড বের করছে এক একটা রাজনৈতিক দল। আমি বিশ্বজিৎদাকে দিয়ে শুরু করবো। বিশ্বজিৎদা, মহারাষ্ট্র কি মনে হচ্ছে? মহারাষ্ট্র এবার খুব ইন্টারেস্টিং, কারণ মহারাষ্ট্রে আমরা দেখেছি এনসিপি তাদের দুটো ভাগ, শিবসেনার দুটো ভাগ, এবং মূলত 4টে শিবিরে যে লড়াই হচ্ছে, সেই 4টে শিবিরে আমরা যদি লোকসভা নির্বাচনটাকে দেখি, তাহলে লোকসভা নির্বাচনের যে পাওয়ার ইকুয়েশন ছিল সেটা অনেকটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে মহারাষ্ট্রে। কার কথা বলছি? এনসিপি শারদ পাওয়ারের কথা বলছি। শারদ পাওয়ার মারাঠা অঞ্চলের যে ভোট, সেই ভোটে কিন্তু আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে এবং তুলনামূলকভাবে লোকসভার থেকে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে অজিত পাওয়ার যদি তার ভোট ধরে রাখতে পারে বা নতুন করে তার পার্সেন্টেজ অফ ভোট বাড়াতে পারে, তাহলে সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু মনে করা হচ্ছে যে অজিত পাওয়ার এখানে তেমনভাবে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারবে না। আবার একই সঙ্গে উদ্ধব ঠাকরে এবং শিন্দে শিবির, তাদের যে পাওয়ার ইকুয়েশনটা সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ মহারাষ্ট্রে এবারে ক্যান্ডিডেট সিলেকশন, এবং শেষ মুহূর্তে যে ক্যান্ডিডেট সিলেকশনের ক্ষেত্রে যেহেতু এতগুলো নির্ণায়ক শক্তি রয়েছে চারিদিকে রাজনৈতিকভাবে, কারণ একটা রাজনৈতিক দলের মধ্যে যখন ভাঙন হয় তখন সবচেয়ে বিপদে পড়ে হচ্ছে ভোটাররা। তারা হয়তো কেউ আদর্শে বিশ্বাস করে, সেই আদর্শ থেকে ব্যক্তির দিকে চলে যায়, যে আমি এই দলকে সমর্থন করব। একটু আগে আমরা এমব্লেম নিয়ে যে কথা বলছিলাম, তখন কিন্তু প্রার্থী গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবং এই যে বিষয়টা আপনি বলছেন যে শেষ মুহূর্তে প্রার্থী বাছাই, এবং শেষ মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটে যাওয়া যার প্রভাব ভোটে পড়বে কিনা সেটাও দেখার। আমি বলছি এবারের মহারাষ্ট্রের ভোটকে বিশ্বজিৎদা বলা হচ্ছে যে ক্রিপ্টো বনাম ক্যাশের লড়াই। একদম। আমি আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। 2019-এ মহারাষ্ট্রে 8,85,00,000 ভোটার ছিল, আর এবছরে মানে এই ভোটে মহারাষ্ট্রে ভোটারের সংখ্যা 9,69,00,000 ভোটার। এবং আপনি দেখবেন যে ভোটের পার্সেন্টেজ বেড়েছে, একদিকে ভোটার বেড়েছে আর একদিকে ভোটের পার্সেন্টেজ বেড়েছে। ইস্যু কি ছিল? রাহুল গান্ধী গিয়ে এখানে বলছেন যে কৃষকদের বোনাস দিতে হবে, বলছেন পেঁয়াজের দাম ঠিক করতে হবে এবং তুলোর মিনিমাম প্রাইস যেটা এমএসপি সেটা নির্ধারণ করতে হবে। এর সঙ্গে তো ওই সামাজিক প্রকল্পের কথা আপনি বললেন, সামাজিক প্রকল্প রয়েছে। আর অন্যদিকে গিয়ে নাসিক মডেলের কথা বলছেন অমিত শাহজি। তিনি বলছেন নাসিক মডেলে মহারাষ্ট্রকে বেঁধে ফেলা হবে। আরও একটা কর্মসংস্থানের কথা বলছেন এবং বলছেন যে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে মহারাষ্ট্রে। এই যে দুটো ক্ষেত্রেই আমরা দেখছিলাম শুধু রাজনীতি নয়, দুটো রাজনৈতিক দল উন্নয়নের ইস্যুটাকে কেন্দ্র করে এখানে লড়ছে, এবং রাজনৈতিক দলের যে ভাঙন আর একদিকে উন্নয়নের ইস্যু, এটার টানাপোড়েনে মহারাষ্ট্রের ভাগ্য নির্ধারণ হবে, যেখানে ত্রিশঙ্কু হওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে। রাজস্বীর থেকে একটু জানতে চাই, রাজস্বী, ডোল পলিটিক্স নিয়ে সবচেয়ে বেশি কথা বলে বিজেপি, অথচ সেই বিজেপি উন্নয়নের কথা এবং যারা রয়েছেন বিরোধী যারা রয়েছেন তাদের দুর্নীতির কথা বলার পাশাপাশি ডোল পলিটিক্সের কালচার তো মহারাষ্ট্র ভীষণভাবে একেবারে মাটিতে পুঁতে দিতে চাইছেন। মহারাষ্ট্রে অ্যাপল থেকে আরম্ভ করে বিভিন্ন বহুজাতিক সংস্থার যে সমস্ত ফ্যাক্টরিজগুলো খুলেছে, যে ডেভেলপমেন্টের কথা বারবার করে বলা হয়ে এসেছে, রাহুল গান্ধী একদিকে যখন বলছেন এই ধরনের যেগুলো বিশ্বজিৎদা বললেন, দীর্ঘকাল কংগ্রেসের সরকার থেকেছে,
ওই রাজ্যে, এবং তাহলে তখন এই ধরনের কথাগুলো কংগ্রেসের মনে হয়নি কেন, এই প্রশ্ন মানুষের মনে, মহারাষ্ট্রের মানুষের মনে অবশ্যই থাকবে। এবং না, তার অবশ্যই সঙ্গে ঠিকই বলেছেন সঙ্গে আপনি। অ্যাপেলের কথা বলছিলেন, হ্যাঁ। বহুজাতিক সংস্থা এসেছে, তাতে কর্মসংস্থান বেড়েছে, তাতে উন্নয়ন হচ্ছে। কর্মসংস্থান বেড়েছে। তারপরেও উই হ্যাভ ওয়াক দ্য টক, উই হ্যাভ ওয়াক দ্য টক। আমরা যেটা বলেছি, যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা সেটা করতে সক্ষম হয়েছি। না, তারপরেও তাহলে অন্যদিকে কেন ভাতার কথা আসছে? কেন প্যারি যদি বাহানা টাইপের সামাজিক কোনো জায়গায় কারুকে কিছু হেল্প প্রজেক্টের কথা করলে বলা পরে, হচ্ছে? যদি কোনো পেছনে, আমরা তো অন্তর্দয় বিশ্বাস করি, আমাদের প্রিন্সিপালই তো অন্তর্দয় আছে, একাত্ম মানব দর্শনের বেসিস হচ্ছে অন্তর্দয়। আমরা তো বামপন্থী মানসিকতার এইখানে তো তাদের সাথে আমাদের বিরোধ, যে কারুর কাছে 4টে সাইকেল আছে, দুটো লোক, একজনের কাছে 4টে সাইকেল, একজনের কাছে একটা আপনারা কিছু কিন্তু নেই। এই রাজ্যের রাজস্বী বলছেন যে কর্মসংস্থান নেই, উন্নয়ন নেই, সেই জন্যই এখানে লক্ষ্মীর ভান্ডার মহারাষ্ট্রে এতটা কর্মসংস্থান আছে, মহারাষ্ট্রে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বম্বে, হ্যাঁ, তারপরেও এই প্যারি রাজ্যে, বাহিনী কেন এবং করতে হচ্ছে? এবং এবং কিছুদিন আগে সব বড় নিউজ পেপারে পাবলিশ হওয়া, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে Fine. কতগুলো ইন্ডাস্ট্রিজ তৈরি হয়েছে বিগত 10 বছরে, তার পুরো ডেটাতে পরিষ্কারভাবে পশ্চিমবঙ্গে নীল। পুঁজিপতিরা তারপরেও প্যারি পশ্চিমবঙ্গ বাহিনী থেকে প্রজেক্টের রাতের দরকার কি পড়ছে অন্ধকারে সেখানে? পাত্তারি গুটিয়ে চলে যাচ্ছে। যারা ওই বেঙ্গল সামিটে যাচ্ছে, তারাই রাত্রিবেলা তারপরেও প্যারি বাহিনী পাঠিয়ে পাঠিয়ে দরকার দিচ্ছে। কেন পড়ছে সেখানে? বুঝতে পারলাম না, আরেকবার বলুন। তারপরেও প্যারি বাহিনী প্রজেক্টটা সেখানে দরকার কেন পড়ছে এই লাড়কি প্রকল্পে? বেহেন প্যারি বেহেন অবশ্যই, কারণ সরকার তো আমরা জাস্ট হাতে নিয়েছি। আমরা কতদিন হলো সরকার চালাচ্ছি, একটা অর্থ ব্যবস্থাকে, একটা সমাজকে টেনে তুলতে গেলে খানিকটা তো সমস্যা লাগে, একটা ব্যালেন্সিং ফ্যাক্টর থাকে। একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিদেশ থেকে এনআরআই আসবে ইনভেস্ট করার জন্য, তাকে তৃণমূলের একজন ঘনিষ্ঠ তাকে কোর্ট কেসের মধ্যে, পুলিশ কেসের মধ্যে জড়িয়ে তাকে এখান থেকে ফেরত পাঠিয়ে দেবে। একটা পোলট্রি ফার্ম খুলতে গেলে পরে তার কাছ থেকে 25 কোটি টাকা বেশ, তোলাবাজি clear, চাওয়া হবে। clear. আজকে বিএমডব্লিউ তো এখানে পশ্চিমবঙ্গে বেশ, আসতে চেয়েছিল, clear. বিএমডব্লিউ কেন এলো না? যখন এই রাজ্যে আমি BMW সিকিউরিটির কথা বাদ দিলাম। বলতে চাইবে, তবে আমি আগে কংগ্রেসের বক্তব্য শুনবো। অভিষেক, আচ্ছা, মহারাষ্ট্র। প্রথম কথা হচ্ছে যে মহারাষ্ট্রে বিজেপি সবে সরকার এসেছে, মধ্যপ্রদেশে তো আসেনি, মধ্যপ্রদেশে 20 বছর ধরে আছে, ওখানে ওদের লাডলি বায়না চালাতে হচ্ছে। না, চালাতে হচ্ছে শুধু নয়, লাডলি বাহেনার জন্যই বলা হচ্ছে এবার সরকার এসেছে, এবং শুধু এটা ব্যতিক্রম নয়, উড়িষ্যাতেও সুভদ্রা যোজনা বলে একটা যোজনা তাহলে আছে। 20 বছর ধরে চালাতে হচ্ছে মানে স্বীকার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে কপি করেছে। 20 বছর ধরে আপনাদের মানে এই 20 প্রজেক্টটা বছর চলছে ধরে না। আমাদেরকে এই project 20 টা বছর চালাতে ধরে হচ্ছে, আপনাদের সরকার আপনাদের চলছে। বর্তমান জোটসংঘ লাডলি বায়না, লাডলি বায়না 2000 কি কথা বলছে? 2023 এ লাডলি বায়না স্টার্ট হয়েছে। এই কি কথাবার্তা বলছে? যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় আমি চালু করেছে। উনি বলছেন 20 বছর ধরে সরকার আছে, লাডলি বায়না 2023 এ স্টার্ট সেটা হয়েছে। ঠিক করুন তাহলে পরে বক্তব্য। আমি আমার বক্তব্য ঠিক বলছি, আপনি জেনে বুঝে প্লিজ না, না, আপনি তো বলছেন, কিছু করার নেই। না, না, দেবশিস তো কংগ্রেসের সাথে এখন। 2024 লোকসভাতে একটা ইন্টারেস্টিং পরিসংখ্যান দিই। রবীন্দ্র দত্তারাম ওয়াইকার বলে একজন আছেন, যিনি হচ্ছে মুম্বাই উত্তর পশ্চিম থেকে কত ভোটে জিতেছিল জানো? 48। একটা পুরসভার কাউন্সিলর ভোটে 48 কোনো ব্যবধান নয়, লোকসভায় 48 ভোটে জিতেছিল। কেন আমি এটাকে হাইলাইট করলাম? মহারাষ্ট্র এমন একটা, এইবারে নির্বাচনটা হতে যাচ্ছে, এখানে 6মুখী না, কিছু কিছু জায়গায় 8মুখী লড়াই হচ্ছে। হয়তো এমএনএস থাকছে, হয়তো এআইএমআইএম থাকছে, হয়তো কোথাও কোথাও নির্দলরা থাকছে যারা দল ছুট। এখানে 1% কেন, লেস দ্যান 1% এখানে ডিসাইসিভ ফ্যাক্টর হবে। এটা হচ্ছে পাটিগণিত। 2 হচ্ছে মহারাষ্ট্র হচ্ছে ক্লাসিক্যাল কেস অফ দুটো ভারতবর্ষের। অটল সেতু উদ্বোধন হয়েছে, সেই অটল সেতুর মাসিক হ্যাচব্যাকের টোল কত জানো? 21,000 টাকা। স্যান্ট্রো বা অল্টোর ইএমআইটা দেখে নাও, অর্থাৎ তুমি যে টাকা ইএমআই দাও না, তার থেকে শুধু একটা রাস্তায় টোল দিতে লাগে। এটা আমার পরিসংখ্যান নয়। নাম্বার 3, আমরা যে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বলছি, আমি ফাইন্যান্সিয়াল বলছেন, আমরা বোধহয় মহারাষ্ট্র নিয়ে আলোচনা করছি। আচ্ছা, আমরা যখন আলোচনা করছি নাগপুর এবং বম্বে, এই দুটোর ভেতর তুমি একটা খুব ইন্টারেস্টিং কথা বললে, ক্যাশ ভার্সেস ক্রিপ্টো। নাগপুরকে বলা হয় ডাব্বা ট্রেনিং এর পীঠস্থান, ডাব্বা ট্রেডিং এর। আর মুম্বাই হচ্ছে গিয়ে আমাদের অর্গানাইজ ট্রেডিং। গত 2.5 মাস ধরে সেন্সেক্সের যে রক্তক্ষরণ চলছে, কেন এইটা ইম্পর্টেন্ট বলো তো মহারাষ্ট্রে? কারণ এটা ওখানকার অ্যাক্টিভ প্রফেশন। অ্যাক্টিভ প্রফেশনটা কেন? আদানি গত 2 দিন আগেই ঘটনা ঘটেছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, হতে পারে না হতে পারে সেটার প্রভাব, কিন্তু শুধুমাত্র শেয়ার বাজারের ওপর সংসার চলে কয়েক লক্ষ পরিবারে। নাম্বার 4, লাস্ট স্টেটমেন্টটা একটা দিয়ে দিই, যেগুলো ফ্যাক্টর হতে পারে। আমি অনেকগুলো বক্তব্য শুনলাম,
বম্বে এবং পুনেতে যে চাউল আছে না, যে চাউলকে ধরো আমার এখানে একটু সফিস্টিকেটেড বস্তি বলতে পারি, সেখানে 1 BHK এর ভাড়া হচ্ছে 40,000 টাকা, সেখানে তুমি 1300 টাকা দিচ্ছ, আর আমার শিল্পবন্ধা রাজ্যে 1500 টাকা। হয় কস্ট অফ লিভিংটাকে আমরা ইকুয়েট করতে পারিনি, তাহলে এটা স্বীকার করতে হবে যে রাহুল গান্ধী 2019 সালে যখন ন্যূনতম আয় যোজনা বলেছিল, তখন বিজেপির যে অর্থনীতিবিদরা বলেছিল টাকাটা আসবে কি করে, ঠিক সেখান থেকে আজকে যেখান থেকে টাকাগুলো আমি আসছে। একটু অন্য পার্সপেক্টিভ দেখতে চাইছি শুভজিতের কাছে। লং মার্চ, যে লং মার্চ, আমার সে সময় মহারাষ্ট্রে থাকার সুযোগ হয়নি, কিন্তু আমি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে যে লং মার্চ দেখেছিলাম, তাতে সামহাও কোথাও যেন আমার মনে হয়েছিল যে এটা একটা এমন একটা বিষয় যে বিষয়টা সম্পর্কে আরও জানা উচিত। আরও জানতে জানতে আমি দেখলাম একেবারে যাদের কথা বলছেন রাজস্বী, ঠিক তাদের প্রান্তিক পাড়ার মানুষদের উঠে আসার একটা লড়াই, তাগিদ, তাদের তাগিদের জায়গা থেকে। এই লং মার্চের কোনো বেনিফিট, কোনো সুফল বামেরা পাবে বলে মনে হয়? দেখো, বামেরা তো 3 জায়গাতে লড়াই করছে, এবং এই 3 জায়গার মধ্যে একটা জায়গাতে বামেদের বেশ দীর্ঘদিনের MLA রয়েছেন, এবং এখানে 3 জায়গার মধ্যে 2 জায়গায় আমরা হচ্ছে এই তথাকথিত যে আমাদের যে অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্স থেকে আমরা লড়াই করছি, এবং এক জায়গায় একটা বন্ধুত্বপূর্ণ ফাইট হচ্ছে। 3 জায়গায় আমরা লড়ছি। আমার বক্তব্য 3 জায়গার দিকে নজর থাকবে। এর পাশাপাশি সামগ্রিকভাবে তো আমাদের একটা পলিটিক্যাল যে ন্যারেটিভ বা আমাদের যে লড়াই, সেখানে ডিফিট বিজেপি অ্যান্ড ইটস অ্যালাইজ, এটা হচ্ছে আমাদের বক্তব্য। সেখান থেকে দেখো, তুমি যে লং মার্চের কথা বললে বা সামগ্রিক কৃষক আন্দোলনের যে প্রভাব, তার প্রভাব 19-এ পড়েনি, কিন্তু 23-এ আবার সংঘবদ্ধ হয়েছিল। হ্যাঁ, এবং হয়েছিল, এবং তার পরবর্তীকালে আমি যেটা মনে করি যে মহারাষ্ট্র মানে তো খালি মুম্বাই শহর বা তার আশপাশের বিষয়টা নয়, পুরো মহারাষ্ট্রকে বুঝতে হবে। এবং এই পুরো মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখতে গেলে কৃষকদের একটা বড় ভূমিকা রয়েছে। এখানে বিদর্ভার মতো অঞ্চল রয়েছে যেখানে জলের সংকট রয়েছে, এবং সেই জায়গাগুলোতে সরকার কিভাবে কি অ্যাড্রেস করতে পারলো, কি করতে পারলো না, এবং মানুষ কিন্তু সেই বিষয়গুলো, সেই লোকালাইজ ফ্যাক্টরগুলোকেও মাথায় রাখবে। এখানে অনেকে হয়তো অনেক জায়গাতে অনেক ধরনের ওপিনিয়ন পোল, এক্সিট পোলে হয়তো দেখা যাচ্ছে যে খুব কাছাকাছি লড়াই হচ্ছে, কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, মানুষ এটাও মাথায় রাখবে যে গতবারের নির্বাচনের অভিজ্ঞতা মানুষের কাছে আছে। মানুষ বিজেপিকে যদি হারাতে চায়, তাহলে মানুষ ইন্ডিয়া ব্লকের ক্ষেত্রে বা যে আমাদের যে ব্লক রয়েছে, যে আমরা অ্যালায়েন্স করে ওখানে লড়ছি মহাবিকাশ আঘাদি বলে, সে তাকে অন্তত 30-40টা সিট বেশি এগিয়ে রাখবে। কারণ এই জায়গাতেও একটা প্রবণতা রয়েছে যে যদি কোনো কারণে কাছাকাছি হয়ে যায়, কারণ বিজেপির যে পলিটিক্স, রিসোর্ট পলিটিক্স বা এই ধরনের পলিটিক্স তো আপনারা জানেন যে পয়সা দিয়ে কিনে নেওয়া, আমার সেই জায়গাতে বিশ্বাস যে মহারাষ্ট্রে এর পরিবর্তন হবেই। প্লিজ তন্ময়। আমি এই আলোচনা দেখে ভালো লাগলো যে এখানে বিজেপির প্রতিনিধি ফাইনালি উন্নয়ন নিয়ে বক্তব্য দিলেন মহারাষ্ট্র নির্বাচনকে ঘিরে। তার মানে শেষ পর্যন্ত উন্নয়ন এবং যে প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মধ্যে প্রথম চালু করেছিলেন, সেই প্রকল্প নিয়ে আলোচনা হলো। অত্যন্ত সাধুবাদ জানাই। এখন বক্তব্য হচ্ছে বিজেপি যদি উন্নয়ন নিয়ে রাজনীতি করে, তাহলে এই উন্নয়ন নিয়ে রাজনীতি যদি করতো, তাহলে এখানে আলোচনা হলো। মহারাষ্ট্র নির্বাচনে আমরা দুটো জিনিস লক্ষ্য করলাম। বিনোদ তাওড়ে ক্যাশ ডিস্ট্রিবিউট করতে ধরা পড়লেন, এবং দ্বিতীয় কথা হচ্ছে প্রসঙ্গে